অফিস থেকে ফিরে বাবা আর বড় চাচিকে ঘনিষ্ঠ অবস্থায় দেখলাম। আমি দাঁড়িয়ে হয়ে আছি। তারাও আমাকে দেখে আতঙ্কিত হয়ে গিয়েছে। বাবা রুম থেকে বের হয়ে গেল। চাচি কোনো রকমে কাপড় ঠিক করতে করতে বলল, মা, যা দেখেছিস ভুল বুঝিস না, কাউকে বলিস না, এতে আমার সংসারটা ভাঙবেই। তোর বাবা মানুষটা ভালো না, সুযোগ পেলেই জোর করেই আমার গায়ের সাথে ঠেসাঠেসি করে। তিনি কান্না করতে করতে আমাকে জড়িয়ে ধরলেন। খেয়াল করলাম চোখের পানিও পড়ছে না। আমি বাড়িতে ঢুকেই মেন দরজা খোলা পেয়ে ঘরে প্রবেশ করতেই আমার বাবা মায়ের রুমে এমন ফালতু কাজকর্ম দেখলাম। আমি আমার রুমে এসে একটু ফ্রেশ হয়ে নিলাম। তারপর ভাত খেতে বসেছি। বাবা আসার পর আমাকে বললেন, যা দেখেছো এটা কাউকে বলার দরকার নেই। তুমি আমার সন্তান, যথেষ্ট বড় হয়েছো। তোমাকে কিছু বোঝাতে চাই না। আর কেউ কিছু জানলে বিষয়টা তোমার জন্য ভালো হবে না। আমি চুপচাপ খাচ্ছি আর ভাবছি বিন্দুমাত্র লজ্জা নেই। আর যতটুকু দেখলাম মনে হলো না কেউ কাউকে জোর করে কিছু করছে না। আমার মা মারা গেছে আজ 3 বছরের মতো। আমার মা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। মায়ের সাথে কখনো বড় চাচির সম্পর্ক ভালো ছিল না। কারণ সংসারে মাতব্বারি করত বড় চাচি। সেটা আমার মায়ের একদমই পছন্দ ছিল না। আমি বড় হওয়ার পর থেকেই দেখতাম প্রায়ই বাবা মায়ের সাথে ঝগড়া হতো চাচিকে নিয়ে। আর বাবা চাচির কাছে টাকা জমা দিতেন। আমার বয়সে যখন 15 বছর বয়স, তখন মা সংসার আলাদা করে ফেলেন। বড় চাচি আর আমরা একসাথে খেতাম, আমার দাদু সহ। দাদু খুব অসুস্থ ছিলেন। 5 বছর আলাদা খাওয়ার পর মা মারা গেলেন। আবার বাবা একসাথে হয়ে যায়। তখন বাবা ঠিক মতো বাজার করতেন না। দেখা যেত আমাদের ঘরেও একটা মুরগি আনলে বড় চাচিদের জন্যও আনতেন। অথচ তারা কিছু আনলে আমাদের দিতেন না। ঘরের কোনো ডিসিশন নেওয়ার সময় বাবা বড় চাচির সাথে আলাপ করতেন। আমার মা যেন দু চোখের বিষ ছিল, কোনো কিছুই শেয়ার করতেন না। আমার বাবা স্কুল শিক্ষক, কিন্তু তার নিজেরই শিক্ষার অনেক অভাব। বাবার মুখে ভাষা ভীষণ খারাপ ছিল। আমি বড় হওয়ার পরও উনি আমার গায়ে হাত তুলতে চাইতেন। মা মারা যাওয়ার পর আমি আরও একা হয়ে যাই। আর এ কারণেই চাকুরিতে ঢুকি। হাসপাতালে রিসিপশনে জব করতাম। পরিবার থেকেও কিছু বলতো না। বাবা অনুমতি দিয়েছেন। প্রতিদিন অফিসে যাওয়ার সময় ভাত খেয়ে যাই আমি। আমার বাবা সকালে উঠেই বড় মার সাথে রান্নাবান্নায় সাহায্য করতেন, গল্প করতেন। অথচ আমার মা থাকাকালীন আমার বাপ ভাত খেয়ে প্লেটটাও বেসিনে নিয়ে যাইতো না। আমার বড় চাচা ছিল একটু সহজ সরল সাদাসিধে মানুষ। সবাই ঢিলা বলতো, উনি এত কিছু বুঝতেন না। বউ যা বলতো তাই শুনতো। উনি 2টা খাবার পেলেই খুশি থাকতেন। তিনি ক্ষেত খামারি করতেন, সেগুলো আবার আমার বাবা বিক্রি করত। তিনি সহজ সরল ছিল, এই জন্যই সবাই ঠকাতো। আমার বেতনের টাকা আমি খরচ করতাম, কাউকে দিতাম না। আর রিসিপশনের চাকরির বেতন কম, 5,000 টাকা ছিল। সকাল 8টা থেকে বিকেল 4টা। আমার ভালো লাগতো, আমি করতাম। ইন্টারে ফেল করার পর পড়ালেখা আর করিনি। পড়ালেখার ইচ্ছে আমার কখনোই ছিল না। মা থাকতে যতটুকু পড়েছি। ইদানিং বাবা চাচির রং তামাশা দিন দিন বেড়েই চলছিল। বাবার কোথাও সেভিং নাই। যা কামাই সব সংসারের পিছনে আর চাচির পেছনে খরচ করে ফেলতো। আমার চাচির বয়স 40, 3 সন্তানের জননী। এত রং তামাশা কোথা থেকে আসে আল্লাহই জানে। আমার মা মারা যাওয়ার পর আমার বাবার টাকায় ওনার বড় মেয়েকে বিবাহ দেন। আর মেজো মেয়ে হোস্টেলেই থাকতো। আর ছোট মেয়ে বেশিরভাগ সময় নানির বাড়িতে থাকতো। নিজের জামাই রেখে আমার বাবার সাথে বাজারে ডাক্তারের কাছে যেত। আমার বাবার রুমে কোনো রকম নখ ছাড়াই এমনিতেই ঢুকে যেত। বাবার সামনে ওনার গায়ের কাপড়ও ঠিক রাখতো না। একদিন বড় চাচিকে বলি, আপনি আর বাবা বিয়ে করে নেন, তাহলেই তো হয়। উনি কেঁদে কেটে এক অবস্থা করেন। বলে, আমার জামাই থাকতে তোর বাপের কাছে কেন বিয়ে বসবো? পারলে তোর বাপরে আর একটা বিয়ে করা। যাতা অবস্থা ঘরের। তখন আমি আমার বান্ধবীদের পরামর্শে ঘরে গেলে ওয়াজ ছেড়ে দিতাম। দেবর মৃত্যু সমতুল্য এসব শোনাতাম। তখন উনি কিছু বলতো না, বলতো আওয়াজ কমিয়ে দিয়ে শোন, মাথা ব্যথা করছে। এরপর বাবাকে একদিন বলি, বাবা, আমার মা লাগবে, আপনি একটা বিয়ে করেন। আমার চাচি একদম রাগ হয়ে বলে, তুই বিয়ের উপযুক্ত মেয়ে, নিজের বিয়ের চিন্তা না করে বাপের বিয়ের চিন্তা করতেছোস? আমি বলি, আপনি আমাদের মাঝে কথা বলবেন না। আমার চাচি আমাকে বলে, দুধ কলা দিয়ে কালসাপ পুষতেছি, এত সেবা যত্ন করি, আর আমাকে এইসব বলস? আমি কান্না করে দিয়ে বাপকে বলি, বাপ, আমার মা লাগবে, আপনাকে বিয়ে করাবো। বাবা উত্তর দিল, তাহলে বড় চাচিকে মা বলে ডাক।
এখন বিয়ে করার বয়স আছে আমার? বাবা, আপনার এত বেশি বয়স হয়নি এখনো। 50 বছর এত বেশি না। আমার মা লাগবে, আপনি মা এনে দিবেন, কথা শেষ। এরপর বড় চাচির কীর্তি আরও ফুটে ওঠে এবং আমি আরও শিওর হয়ে গেলাম যে চাচির সাথে বাবার অবৈধ সম্পর্ক আছে। প্রায় রাতেই বাবার ঘরে চাচিকে ঢুকতে দেখতাম। একদিন রাতে তো আমি বড় চাচিকে নিয়ে ওনাদের হাতে নাতে ধরি। তখন চাচি ফালতু কান্না করে বলে, উনি হার্টের রোগী, আমি দেখতেছি রাতে কোনো সমস্যা হলো কিনা, বেঁচে আছে কিনা, কিছু লাগবে কিনা, এই জন্য রাতে এসে দেখে যাই। আমি ঘরের সবার খেয়াল রাখি বলেই। আমি তো সবাইকে বুক দিয়ে আগলে রাখতে চাই। বাবা আমাকে ভীষণ বকা দিল আর আমাকে পরের দিন আমার নানার বাড়িতে পাঠিয়ে দিল। আমি নানার বাড়িতে যাই এবং সেখান থেকে অফিস করি। আমার রাগে শরীর ফেটে যেত। আমার অফিসে এক কলিগ আমাকে পরামর্শ দেয়, যত তাড়াতাড়ি পারো তোমার বাপকে আবার একটা বিয়ে করিয়ে দাও। আমি চিন্তা করতে লাগলাম কিভাবে ওনাকে বিয়ে করানো যায়। কয়েকদিন পর আমার বাবা আসলো আমাকে নিতে। এসে আমার নানুর সাথে ফিসফিস করে কী যেন বলছে আর আমার নানুকেও বলল আপনিও সাথে চলেন। আমি বাবাকে জিজ্ঞেস করলাম কেন? নানু বলল, তোর বিয়ে ঠিক হয়েছে, তারা তো তোরে আগেও দেখেছে, সামনে বৃহস্পতিবার তোর কাবিন। আমি বললাম ছেলেকে? তখন উনি বলল ওনার মামাতো বোনের ছেলে। আমার বাপের মামাতো বোন মানে আমার ফুপু। ওনার ছেলেটাকে আমি চিনি। মানুষটা এতটাও খারাপ না। আমার বিয়ে নিয়ে কোনো মাথা ব্যথা নেই, আমার বাহিরে রিলেশনও নেই। সবাই যা সিদ্ধান্ত নেবে তাতে রাজি। তবে বুঝতে পারলাম আমাকে সরানোর একটা নতুন রাস্তা। আমি বললাম আমার মা নাই, আমাকে মা এনে দাও, তারপর বিয়ে করব। তখন খবর আসলো আমার বড় চাচাকে মেডিকেলে নিয়ে যাচ্ছে। একটু অবাক হই, কারণ উনি সুস্থ ছিলেন। আমি, বাবা আর আমার এক মামা সহ আমরাও মেডিকেলে যাই। আমরা গিয়ে দেখি একটা কেবিনে ওনাকে শুয়ে রেখেছে। বড় চাচা আর নাই, মারা গেছেন। উনি হার্ট অ্যাটাকে মারা যায়। বড় চাচা মারা যাওয়ার পরপরই আমার চাচি এত মানুষ রেখে আমার বাবাকে জড়িয়ে ধরে কান্না করার মানেটা আজ বুঝলাম না। আমাকেও জড়িয়ে ধরলো না, অথচ বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে হলো। বড় চাচার লাশ বাড়িতে আনা হলো এবং দাফন সম্পন্ন হলো। চাচার মৃত্যুটাই আমার জন্য কাল হয়ে দাঁড়ালো। বড় চাচা মারা যাওয়ার পর আবার নতুন কাহিনী শুরু হলো। উনি কান্না করতেন শুধু বাবাকে দেখলে। আমার বাবা যখন স্কুলে যায় কিংবা বাজারে যায় তখন ওনার কোনো কান্না থাকে না। বাবা ঘরে আসলেই ওনার কান্না শুরু হয়। কি এক আজব অবস্থা! চাচা মারা যাওয়ার 10 দিনও পার হয়নি আমার নানুদের নিয়ে আসে আমার বাবা। আমার নাকি বিয়ে দেবে। আমি বলছি বাবা মা না এনে দিলে আমি বিয়ে করব না। তখন বড় চাচি আমাকে বলে, আমাকে মা ডাক, আমি তো তোর মা, বাবার বউকে মা ডাকবো। আপনি চাচি, বাবার বউ তো না। তখন বড় চাচির এক আত্মীয় বলে, তোর বড় চাচির তো কেউ নাই, তোর বাবার সাথে বিয়ে দিয়ে দে, ঘরের মানুষ ঘরে থাকবে, বাইরে থেকে কেন মানুষ আনবি? আমি হতবাক হয়ে যাই আর বলি, এখনও তো 10টা দিনও পার হলো না, চাচা মারা গেছে, এর মধ্যে ঘরে বিয়ে বিয়ে শুরু হয়ে গেছে। আমার বাবা বলে, সব বাদ দাও, তোমার বিয়ে দেওয়া ফরজ কাজ। আমি বললাম, আপনি আমাকে বিয়ে করে মা না এনে দিলে আমি বিয়ে করব না। বাবা বলল, তোকে কথা দিলাম তোর বিয়ে দিয়ে তারপর আমি তোর জন্য মা আনবো তোর পছন্দে। আমি রাজি হলাম এবং এর কয়েকদিন পর আমার বিয়ে হয়ে যায়। আমি আমার চাকরিটা ছেড়ে দিই। বিয়ের পর শ্বশুর বাড়িতে যাই। দিনগুলো ভালোই কাটে। ওনারা ভালো মানুষ ছিলেন, আলহামদুলিল্লাহ। আমার স্বামীও অনেক ভালো মানুষ ছিলেন, আমাকে ভালোবাসার কোনো কমতি রাখে না। আমার বিয়ের 1.5 মাস পর শুনি আমার বাবা বড় চাচিকে বিয়ে করেছেন। শোনার পরপরই আমি সেখানে যাই, আমার শাশুড়ি সহ। উনি আমার ফুপু, তাই লুকানোর কিছু ছিল না। আর বিয়ের খবরটা আমি আমার শ্বশুর বাড়ি থেকেই পাই। গিয়ে দেখি আমার বড় চাচি রান্না করছেন। দেখে মনে হয় না উনি 1.5 মাস আগে বিধবা হয়েছেন। সবুজ রঙের শাড়ি, হাতে গলায় আমার মায়ের সামান্য কিছু গহনা। আমি ওনার গলা থেকে চেনটা টান দিয়ে ছিঁড়ে ফেলি। কারণ হচ্ছে এটা আমার মায়ের জিনিস, ওনার অধিকার নেই। ওনার হাত থেকে আমার মায়ের চুড়িগুলো নিয়ে ফেলি। আমার বাবা 2 ব্যাগ ভর্তি বাজার নিয়ে বাড়িতে ফিরলেন। বাবাকে দেখে আমি চিৎকার করে বলি, বেঈমানের বাচ্চা, বেঈমান, লম্পট, তুই আমাকে কথা দিয়েছিলি আমার পছন্দে বিয়ে করবি, আর তুই বিয়ে করছস কারে? তোরা আকাম কুকাম করতি, তাতে তোদের হইতো না?
আমার বাবা আমাকে মেরে বাড়ি থেকে বের করে দেয় আর বলে জীবনেও তোর চেহারা দেখতে চায় না। আমি প্রতিবেশীদের ডেকে নিয়ে আসি, সবাই ছিছি করছে। আমার বাবা তাদের বলে আমার যা ইচ্ছে করেছি, আপনারা বলার কে? আমি গ্রামের মেম্বার চেয়ারম্যানদের নিয়ে বিচার বসাই। বিচারে ছিছি করা ছাড়া তাদের আর কিছু করার ছিল না, কারণ ওনার জীবন, ওনার যাকে ইচ্ছে বিয়ে করতে পারেন, সেখানে বাধা দেওয়ার কেউ নেই। এবং ওনার বাড়ি যাকে ইচ্ছে উনি রাখবেন, এখানে আমার করার কিছুই ছিল না। বিচারে সবাই আমাকে মায়া দেখালো, কিন্তু সত্যি তাদের কিছুই করার ছিল না, কারণ বাবা অনৈতিক কিছু করেনি তাদের চোখে। উল্টো আমাকে বলল বাবা আর ওই বেয়াদব মহিলাটা আমি নাকি অনেক বেশি বাড়াবাড়ি করছি। বিচার বসানোর পর চিরতরে আমার বাবার বাড়ি যাওয়া বন্ধ হয়ে গেল। এরপর আমার বাবা আর কোনো খোঁজ খবর নিতেন না। আমার শাশুড়ি এবং আমার স্বামী বললেন এসব বিষয়ে আর না জড়াতে। এর মধ্যে আমি গর্ভবতী হলাম। আমার শ্বশুর বাড়ি অনেকে কানাঘুষা করত আমার বাবার বিয়ের বিষয়টা নিয়ে। ওইটা গ্রাম ছিল, কিন্তু করার কিছু ছিল না। কিন্তু এ বিষয়টা নিয়ে আমার স্বামী বা শাশুড়ি কখনো কিছু বলেনি। আমি একটি ছেলে সন্তানের জন্ম দিই। আমার নানার বাড়ির সবাই দেখতে আসে। আমার বাবাকে খবর দেওয়া হয় নাতি হয়েছে, কিন্তু উনি দেখতে আসেননি। আমি অনেক আশায় ছিলাম হয়তো বাবা আসবেন, কিন্তু আমার বাবা আসেননি। আমার ছেলের বয়স যখন ৩ মাস, তখন জানতে পারলাম আমার স্বামী একটি বিবাহ করেছেন শহরে। আমার ছেলে হওয়ার পর থেকে আমার স্বামী আর শহরে যেতেন না। একদিন দুপুরবেলা উনার বিবাহ করা মেয়েটা এবং কয়েকজন মুরব্বী সহ বিয়ের কাবিন সহ উনারা আসেন এবং বিষয়টা আমার স্বামী স্বীকার করেন। মেয়েটা ৩ মাসের গর্ভবতী। তিনি শহরে দোকান করতেন এবং উনি সেখানে বাসা ভাড়া থাকতেন। মেয়েটাও নাকি সেখানে বাসা ভাড়া থাকতেন। একদিন নৈতিক কাজ করার সময় ওই বাসার মানুষজনের কাছে তারা ধরা খায় এবং আমার স্বামীকে আর ওই মেয়েটিকে ওনারা অনেক মারে, পরে বিয়ে করিয়ে দেয়। আর তারা ওইখানে সংসার করত। আমার স্বামীর সাথে তার সুখের সংসার ছিল। তবে মেয়েটি আগে থেকে জানতো আমার স্বামী বিবাহিত ছিলেন। আমার সেদিনও কান্না ছাড়া কিছুই করার ছিল না। আমার স্বামী পায়ে ধরে মাপ চেয়েছিল আমার। মাপ চেয়ে হবেটা কি আর, কারণ যা হবার হয়ে গেছে। আর মেয়েটাকে ডিভোর্স দেওয়াও পসিবল না, কারণ মেয়েটা এখন গর্ভবতী। পুরুষ জাতিটার উপরে আমার ঘৃণা ধরে গেছে। মেয়েটাকে ঘরে ঢোকানো হলো। আমি আমার স্বামীকে রুম থেকে বের করে দিলাম এবং সেদিনের পর থেকে তার সাথে আমার আর কথা হয়নি। পরের দিন আমি আমার সব কিছু নিয়ে আমার নানার বাড়িতে চলে আসি। আসার সময় আমার শাশুড়ি আমাকে বাধা দিয়েছে, আমার স্বামী সহ, কিন্তু আমি তাদের বাধা মানি নাই। আসার সময় বলেছি আমার ছেলেটার দিকে নজর দিলে খুব ভয়ানক কিছু হবে। নানার বাড়িতে খবরটা আগেই চলে যায়। আমার নানু আমাকে জড়িয়ে ধরে বলে আমি আসি নাতিন, তোর মা আজীবন যে কষ্ট সহ্য করেছে, সে কষ্ট আমি সহ্য করতে দিব না তোরে। তোর মা কতবার আসতে চাইছিল, কিন্তু আমরা আসতে দেই নাই। আজ আর আমার মাইয়াটা দুনিয়াতে নাই। আমার নানু আমাকে পুঁটি মাছ দিয়ে ভাত দিল। ভাত খেতে খেতে দেখলাম আমার নানু আমার ছেলেটার সাথে কথা বলতেছে আর আমার ছেলেটা ফ্যাল ফ্যাল করে হাসতেছে। তখন মনে মনে বলি আমার ছেলেটার জন্য আমি বাঁচব। আমার বাপে খবরটা পাওয়ার পরও আসে নাই আমাদের দেখতে। আমার নানু যায় আমার বাপের কাছে। উল্টো আমার নানুকে আমার বাপে বলে ওর মতো মাইয়া মরে যাওয়াই ভালো। আমার চাচি বলে আমার সংসার ভাঙতে চেয়েছিল, আল্লাহ ওর সংসার ভেঙেছেন। আমার নানু কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে আসেন। কয়েকদিন পর আমার শাশুড়ি আসেন আমাকে দেখতে। উনি আমাকে ধরে কান্না করে বলেন আমি তোর শাশুড়ি হয়ে আসি নাই, আসি তোর ফুপু হয়ে, তোরে দেখতে। আমাকে টাকা দেয় কিছু, আমি নিতে না চাইলেও আমাকে জোর করে দিয়ে বলে তোর ফুপু তোরে টাকা দিছে, আর টাকার কথা কেউ না জানে। আমার স্বামী আমাকে কয়েকবার নিতে আসে। উনি আসলেই আমি আমার ছেলেটাকে নিয়ে পালিয়ে আরেক ঘরে চলে যেতাম। এরপর থেকে ওনার সাথে আর কখনো আমার কথা হয়নি। আমার পবিত্র ভালোবাসাটাকে সেখানেই কবর দিয়ে এসেছি। আমার শাশুড়ি মানে আমার ফুপু, ওনাকে এখন থেকে ফুপুই বলবো, শাশুড়ি না। উনি মাঝে মাঝে আসতেন, আমাকে টাকা পয়সা এবং যা লাগতো দিয়ে যেতেন। এর মধ্যে আমার স্বামীর মেয়ে হয়, আমাদের ডিভোর্স হয়নি তখনও। আমাদের ছেলেটার যখন ২ বছর বয়স, আমি নানুর কাছে আমার ছেলেকে রেখে একটা স্কুলে চাকরি নিই। বেতন ছিল ৮০০ টাকা, আর গ্রামে বাচ্চাদের টিউশনি করিয়ে বেশ কিছু টাকা ইনকাম করতাম। আমার ফুপুও আমাকে মাসে যা পারত দিত। জীবনের নিয়মে চলে যায়। সময় জীবন কারো জন্য অপেক্ষা করে না।
দেখতে দেখতে জীবন থেকে অনেকগুলো বছর কেটে যায়। আমার ছেলেকে স্কুলে দিই। আমি যেখানে স্কুলের টিচারি করতাম সেই স্কুলেই ছেলেকে ভর্তি করাই। আমার জীবনের যত দুঃখ আমি আমার ছেলের দিকে তাকিয়ে সব ভুলে যাই। আমার জন্য অনেকে বিয়ের প্রস্তাব আসতো, কিন্তু ছেলেদের ওপর বিশ্বাস হারিয়ে যাওয়াতে আমি আর বিয়েতে রাজি হইনি। ছেলেকে নিয়ে আমার দুনিয়া ছিল। ছেলের বাবা নাকি সুখেই সংসার করতেছিল। পরপর তাদের আরও দুটি মেয়ে হয়। আমার বাবার সাথে আর যোগাযোগ হয়নি। এর মধ্যে আমার নানু মারা যায়। আমি অনেক একা হয়ে যাই আমার ছেলেটাকে নিয়ে। কারণ আমার নানু আমার ছেলেটাকে দেখতো যতটা সময় আমি স্কুলে থাকতাম। আমার নানুর দাফনের সময় আমার বাবা আসে এবং আমার বাচ্চার বাবাও আসে। এ দুটি ঘৃণার মানুষ আসে। আমার বাচ্চার বাবা আমার সাথে দেখা করতে চাইলে আমি দেখা করিনি। আমার বাবা জানাজার পরে চলে যায়। দূর থেকে দেখেছি মানুষটা অনেক শুকিয়ে গিয়েছে। আমার নানুর মারা যাওয়ার পর আমার কষ্ট আরও বেড়ে গেল। তখন আমার নানুর এক দূর সম্পর্কের বোনকে এনে রাখলাম। উনিও বয়স্ক ছিলেন। ওনার ওষুধ খরচ সহ যাবতীয় সব কিছু আমি বহন করতাম। শুধু আমি ঘরে না থাকা অবস্থায় আমার ছেলেটাকে দেখতেন। আমার ছেলেকে আমার স্বামী তেমন দেখতে আসেন না। বছরে একবার বা দুবার আসলে কিছু দিলে আমি নিতাম না। আমি পরের দিন মানুষ দিয়ে পাঠিয়ে দিতাম। আমার ইগোটা ছিল চরম মাত্রায়। আমার ছেলে যখন এসএসসি পরীক্ষা দেবে তখন একদিন আমার বাবা আমাকে খবর দিলেন উনি খুব অসুস্থ, বিছানায় পড়ে গেছেন। ওখানেই খাওয়া, ঘুম এবং ভাতরুম। আমি পরের দিন আমার ছেলেকে নিয়ে গেলাম। গিয়ে অবাক, আমার বাবার কি হয়েছে? শুকিয়ে একদম কাঠ। কাচারি ঘরে শুয়ে আছেন। কাছের এক সাইডে ওনাকে রেখেছেন এবং ওনার শরীরে মলমূত্রের গন্ধ। অবস্থা খারাপ, মারা যাওয়ার অবস্থা। আমি আর আমার ছেলে বাবাকে নিয়ে কোনো রকমে গোসল করিয়ে হাসপাতালে নিয়ে গেলাম এবং সেখানে 7 দিন রাখলাম। তখন আমার ছেলের এসএসসি পরীক্ষা। বেচারা ভালো করে পড়তেও পারে নাই, কারণ তখন ঘরে সব কাজ সে করত। আমার সাথে রাতে হাসপাতালে থাকতো এবং আমার জন্য ভাতও নিয়ে আসতো। আমার ছেলেটা আমার বাপ ছিলেন। আমাকে কন্যার মতো আগলে রাখতো। গর্বে বুক ফুলে যেত আমার। আমার জীবনটা সার্থক মনে হতো। বাবা মেডিকেলে 7 দিন ছিলেন। এই 7 দিনে ওনাকে কেউ দেখতেও আসেন নাই। ওনার বিয়ে করা বউটাও না। বাবা সুস্থ হওয়ার পরে বললেন, আমাকে অনেক মারতো, খেতে দিত না, চিকিৎসাও করতো না। আমার জায়গা সম্পদ সব লিখে নিয়েছে। আমি মা শূন্য হাতে তোর কাছে আসছি, আমাকে মাফ করে দিস। আমি বাবাকে আমার বাড়িতে নিয়ে আসলাম। আমি নানির ঘরেই থাকতাম। নানির ঘরটা আমার বাড়ি। আমার ফুপু চিকিৎসার অর্ধেক টাকা দিয়েছেন। বাবা একটু সুস্থ হওয়ার পর কোর্টে মামলা করলেন সম্পদ ফিরে পাওয়ার জন্য। বাবা অযথা মামলা করছেন, কারণ বাবা সম্পদ ওনাকে রেজিস্ট্রেশন করে দিয়েছেন এবং তিনি ওনার নামে নাম জারি করে ফেলেছেন। সেটা আর ফিরে পাওয়া পসিবল না। অযথা মামলা করে টাকা নষ্ট। এমনিতেই আমার অনেক পরিশ্রমের টাকা, তার মধ্যে মামলার টাকা দেওয়া আমার দ্বারা সম্ভব না। আর বাংলাদেশে তো কোর্টের দেয়ালেও টাকা খায়। যাক, সে বিষয়ে কিছু বলতে চায় না। আমার ছেলেকে এর মধ্যে কলেজে ভর্তি করিয়েছি। সে গ্রামের ছোট্ট ছেলেমেয়েদের পড়াতো। সেখান থেকে মোটামুটি তার পকেট খরচ, খাতা কলম খরচ উঠত। এর মধ্যে আমার ফুপুর স্বামী মারা যায়। উনি মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আমি আমার ছেলেকে নিয়ে মেডিকেলে দেখে আসি। আমি ওদের বাড়িতে যেতে চাই না, তাই মেডিকেলে আমার ছেলের বাবা আর তার বউয়ের সাথে দেখা হয়। আমার ছেলের বাবা আমার ছেলেকে জড়িয়ে ধরে কান্না করে। আমাকে জড়িয়ে ধরতে চাইলে আমি বলি গায়ে হাত দিবেন না, দূরে থাকুন। এটা বলে আমি এক সাইডে আমার ফুপার লাশটা দেখে চলে আসি। আমি একা চলে আসি। আমার ছেলেকে বলেছি লাশের পাশে বসে কোরআন পড়বে। জানাজা পড়ে তারপর বাড়িতে এসো। মা ভাত নিয়ে অপেক্ষা করব। আমি চলে আসি আমার বাড়িতে। আমার বাবা হাঁটতে পারে নাই, এই জন্য যেতে পারে নাই। আমার বাবা তার কর্মকাণ্ডের জন্য খুব অনুতপ্ত। আমি বাবাকে বললাম, অনুতপ্ত হয়ে আর লাভ কি? যা হওয়ার হয়েছে। মামলার পেছনে আর দৌড়াদৌড়ি করে লাভ নাই। আপনি হাঁটতে পারেন না, অযথা আমার ছেলের কষ্ট। আমি বাবাকে ভাত খাইয়ে দিলাম। আমার ছেলে মাগরিবের পর ওর দাদাকে মাটি দিয়ে আসে। এসে গোসল করে বলে, মা ভাত দাও। আমি সারাদিন কিছু খাইনি। আমি বললাম, খাও নাই কেন? মা, তুমি বলেছ যে ভাত নিয়ে অপেক্ষা করবে, এই জন্য। আমি ছেলেকে ভাত দিলাম খেতে। আমার ছেলে ভাত খেতে খেতে আমায় বলল, আজকে আমাকে বাবা থাকতে অনেক জোর করেছে, আমি থাকিনি। কাল আবার যেতে বলেছে।
পরের দিন আমি আর স্কুলে গেলাম না। আমি ফুপুদের বাড়িতে ভাত পাঠাবো 20 জনের, এই জন্য আর যাইনি। আমি দুপুরের আগে আগে মুরগির ঝোল আর তিতা করলা ভাজি, সাদা ভাত রান্না করে ছেলেকে দিয়ে পাঠিয়েছি। আমি যাইনি, আমার যাওয়ার ইচ্ছেও নাই। এর মধ্যে শুনি আমার ছেলেকে তার দাদা কিছু জায়গা জমি লিখে দিয়ে গেছে। এটা নিয়ে আমার ছেলের বাবা আর তার বউ অনেক ঝামেলা করতেছে। আমি তখন বিষয়টা নিয়ে কিছু না বলে চুপ থাকি, কারণ এটা আমার ছেলের হক। আমার ছেলে জোর করে আদায় করেনি, তার দাদা তাকে লিখে দিয়েছে। দেখতে দেখতে 2টা বছর পার হয়ে গেল। আমার ছেলে এসএসসি পাশ করে স্কলারশিপ পেল জার্মানির। স্কলারশিপ পেলেও অনেক খরচের ব্যাপার, এত টাকা দেওয়া পসিবল ছিল না আমার দ্বারা। তখন আমার ফুপি নিজের গহনা বিক্রি করে 1 লাখ টাকা দেয়, আর আমি কিস্তি লোন ধার করে আমার ছেলেকে জার্মানিতে পাঠাই। আমি সব সময় চেয়েছি আমার ছেলে একটি সুন্দর জীবন পাক। আমার ছেলেকে জার্মানি যাওয়ার আগে ফুটপাত থেকে কিছু সস্তা জামা কাপড় কিনে দিয়েছি। আমার তৌফিক ছিল না বেশি, এই জন্য আমার ছেলে বিদেশে যাওয়ার দিন সকালে পান্তা ভাত আর সিমের ভর্তা দিয়ে খেয়ে বাড়ি থেকে রওনা হয়। আমিও এয়ারপোর্টে সাথে যাই। দীর্ঘ 4 ঘন্টা বাসে করে গিয়ে বিমানবন্দরের রাস্তায় নামি। সেখান থেকে আমি আর আমার ছেলে 45 মিনিট হেঁটে এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করি। এয়ারপোর্টের সড়কে লোকাল বাসগুলো প্রবেশ করে না। আমার কাছে টাকাও ছিল না একটা রিজার্ভ গাড়ি নেওয়ার। সেদিন অনেক কেঁদেছি আমি। আমার ছেলে বিমানবন্দরের ইমিগ্রেশনের ভিতরে ঢুকে যায়, আর আমি 45 মিনিট হেঁটে তারপর বাসে উঠে বাড়ি চলে আসি। বাড়িতে এসে দেখি আমার বাবা নাতির জন্য একদম অসুস্থ হয়ে যায়। কাপড় চোপড়ে মলমূত্র ত্যাগ করে ফেলেছে। সেগুলো পরিষ্কার করে গোসল করে এসে ভাত খাইয়ে দিই বাবাকে। আমি খাওয়ার জন্য আর ভাত ছিল না। পরের দিন আমার স্কুলের এক টিচার আমাকে 100 টাকা দেয়। সেটা দিয়ে চাল কিনি, আর বাজারে গিয়ে একটা দোকানদারকে জিজ্ঞেস করি আমার ছেলে ফোন করেছে কিনা। তখন বলে সকালে করেছে, সে পৌঁছেছে। আমি দোকানদারকে 20 টাকা দেই, কারণ তখন ফোন করলে 2 দিক থেকেই টাকা কাটে। আর বলি ফোন করলে দয়া করে বলবেন, আমি আপনাকে টাকা দিয়ে দেব। সে বলে অবশ্যই বলবো। আমি যথারীতি পরিশ্রম বাড়িয়ে দিই, কারণ স্কুলের টাকা দিয়ে লোন পরিশোধ করা যাবে না। আমি স্কুল থেকে এসে রাত 8টা পর্যন্ত বাচ্চাদের পড়াতাম। আমার ছেলের জন্য কলিজা ছিঁড়ে যেত, কি অবস্থায় আছে, কি খাচ্ছে না খাচ্ছে। আমি দিনরাত আমার ছেলের জন্য দোয়া করতাম। আমার ছেলে বিদেশে যাওয়ার 7 মাস পর আমাকে ব্যাংকে 15,000 টাকা পাঠায়। আমি মোবাইলে ছেলেকে বলি, বাবারে টাকা কেন পাঠাইছো? তোমার খরচ আছে না, মাকে টাকা দিতে হবে না? তুমি নিজের খরচ নিজে চালাও। ছেলে আমাকে বলে, মা আমি পার্ট টাইম চাকুরিতে ঢুকেছি, আমি যা পারবো পাঠাবো, তুমি নিজেও অভাবে আছো। আমি ছেলেকে বলি, বাবা আমার জন্য চিন্তা করো না, তুমি অচিন দেশে আছো, তোমার চিন্তা তুমি করো। মোবাইলে বেশি কথা বলতে পারলাম না, কারণ 2 দিক থেকেই অনেক টাকা কাটতো। আমার ছেলে বিদেশে যাওয়ার 3 বছর পর আমার বাবা মারা যায়। আমার বাবা মৃত্যুর খবরে উনার তথাকর্তৃক বউ দেখতেও আসেন নাই। পরে আমার নানার বাড়িতে আমার মায়ের পাশে বাবাকে দাফন করি। মাঝে মাঝে বাবা মায়ের কবরের পাশে দাঁড়িয়ে বলি, দুনিয়াতে তো একসাথে থাকাকালীন মন মালিন্য অনেক হতো, এখন কবরের পারে একসাথে আছো, ঝগড়া করিও না তোমরা, তোমরা জান্নাতে শান্তিতে থাকো। বাবা মারা যাওয়ার পর আমি একা হয়ে যাই। আমার স্কুলের প্রধান শিক্ষকের পদটা পাই আমি। দেখতে দেখতে জীবনে 7 বছর পার হয়ে যায়। আমার ছেলে জার্মানিতে চাকরি পায় একটা ভালো কোম্পানিতে। 7 বছর পর আমার ছেলে দেশে আসে। আমার ছেলে মাশাআল্লাহ অনেক মোটা হয়ে যায়। চেহারা দেখলে বোঝা যায় আমার ছেলে আর ছোট নাই। যে এয়ারপোর্টে আমার ছেলে টাকার অভাবে হেঁটে ঢুকছিল, সেই বিমানবন্দর থেকে এবার আমার ছেলে কার ভাড়া করে এসেছে। ছেলে দেশে এসে আমার ফুপুর সাথে দেখা করতে যায়। ওনাদের জন্য উপহার এনেছে, ওর বাবার জন্যও। সেগুলো নিয়ে দেখে আসে এবং আমার ফুপুর জন্য 5 ভরি গহনা আনে। আমার ফুপু গহনা নিতে চায়নি, আমরা জোর করে দিয়েছি, বলেছি আবার আসলে আবার আনবে। কারণ একদিন উনি গহনা বিক্রি করে আমার ছেলের জন্য 1 লাখ টাকা দিয়েছেন। আমার জন্য একটা চেন আনে আমার ছেলে, আমাকে পরিয়ে দেয়। তখন গহনার ভরি 7,000 ছিল, একদম দাম ছিল না। আমার ছেলে দেশে 3 মাসের মতো ছিল। সে দেশে আসার পর আমার ছেলের দাদার দিয়ে যাওয়া জায়গাগুলো আমার ছেলের কাছ থেকে নিয়ে তার বাবা সেল করে দেয়। আমার ছেলেও বিনা বাক্যেতে দিয়ে দেয়। আমি আমার ছেলেকে যখন জিজ্ঞেস করেছি, বাবা তুমি তোমার দাদার দেওয়া জমিগুলো কেন দিয়েছো? আমার ছেলে উত্তর দেয়,
মা, বাবা বলেছে জায়গাগুলো দিয়ে দিলে নাকি ওনার পিতৃত্বের ঋণটা শোধ হয়ে যাবে। আমার বোকা বাবা তো জানে না বীর্যদানকারী পিতার ঋণ শোধ করা যায় না। আমি আর কিছু বলিনি আমার ছেলেকে। 3 মাস প্রতিদিন ওর বাবা সকাল হলে চলে আসতো আর গ্রামের সবাইকে বলে বেড়াতো তার ছেলেকে সে মানুষের মতো মানুষ করেছে। কিন্তু আল্লাহর কসম, সে আমার ছেলেকে বছরে 1বার বা 2বার দেখতে আসতো। তাও কোনো দরকার হলে সে তেমন কিছুই কিনে দিত না। আমার ছেলে কত ঈদ কাটাইছে ঈদের নতুন জামা ছাড়া। তখন তো তার পিতৃত্বর জেগে ওঠেনি। তবে আমি মিথ্যা বলবো না, আমার ফুপু সবার অগোচরে তার সাধ্যমতো সাহায্য করেছে আমাদের। এর প্রতিদান কখনো আমি দিতে পারবো না। আমার ছেলে দেশে থাকাকালীন প্রতিদিন তার বাবা তার সাথে দেখা করতে আসতো। নানা রকম অভাব এটা সেটা বলতো। আর বলতো, বাবা তোর 3টা বোন, ওদের দেখিস আমি মরলে। বোন 3টার বিয়ে দিস বাবা, এগুলো তোর দায়িত্ব। আমার ছেলের বাবার দ্বিতীয় বউয়ের 3টা মেয়ে, কোনো ছেলে হয়নি। আমার ছেলে চেষ্টা করতো তার বাবাকে এড়িয়ে চলার। একদিন আমার ছেলে মুখের ওপর জবাব দেয়, আপনি আমার বাবা, আপনি আমাকে মায়ের গর্ভে আল্লাহর হুকুমে শুধুমাত্র বীর্য দিয়েছেন। এরপর আমার কোনো দায়িত্ব কিংবা ছেলে হিসেবে তেমন খোঁজ খবরও রাখতেন না। আপনি আমার বাবা, এটার জন্য আপনার কাছে কৃতজ্ঞ আমি। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনার জন্য করার। আপনি আমার শুধু বাবা ডাকটাকে সীমাবদ্ধ, এর বেশি কিছু না। আমার দুনিয়া, আমার আখিরাত সব আমার মা। আমি বিদেশে যাওয়ার সময় জামা কাপড় কেনার জন্য সামান্য কিছু টাকা চেয়েছি, আপনি দেন নাই। আমি বিদেশে যাওয়ার দিন পান্তা ভাত খেয়ে অনেকটুকু রাস্তা হেঁটে গিয়েছি। সেখানে গিয়ে দীর্ঘ 3 মাস আমি একবেলা না খেয়ে দিন যাপন করেছিলাম। আপনি আমার খবর নেন নাই। আপনার টাকা থাকা সত্ত্বেও আপনি আমাকে দেন নাই। আমি এসব কিছু মনে রেখেছি, তবে প্রকাশ করিনি। আজকের এতটুকুর অবদান শুধু আমার মা। আমার মা আমার দুনিয়া আখিরাত জান্নাত। আপনার কোনো জায়গা নাই, দয়া করে মাফ করবেন বাবা। আপনি শেষে দাদার জায়গাটুকু চেয়েছেন, সেটাও আমি দিয়ে দিয়েছি। ছেলেকে বললাম, বাবা এবার একটা ছেলের বউয়ের মুখ দেখতে চাই, নাতি নাতনি দেখতে চাই। ছেলে উত্তর দিল, মা এবার গিয়ে আসি, একটা বাড়ি করে নিই তারপর। আমি আর কিছু বলিনি। আমার ছেলে আবার চলে যায় জার্মানিতে। আমি আবার একা হয়ে যাই। আমার স্কুল আর ঘর নিয়ে সময় কেটে যেত। আমি টিউশনি ছেড়ে দিয়েছি। ছেলে মাসে মাসে ব্যাংকে টাকা পাঠায় আমার খরচের জন্য। কিন্তু আমি 1 টাকাও ধরি না, কারণ আমার স্কুলের বেতন দিয়ে আমার হয়ে যেত। আমার ফুপু একটু অসুস্থ হয়ে যাওয়াতে ওনার ছেলের বউ তেমন দেখাশোনা করতো না ওনার। আমার ফুপু আমার কাছে চলে আসে। ফুপু আসার পর আমার একাকিত্ব দূর হয়। স্কুল থেকে আসার পর ফুপুর সেবা যত্ন করে দিন রাত কাটতো। ফুপু আমার বাড়িতে আসার পর ফুপু সুস্থ হয়ে যায়। সুস্থ হওয়ার পর থেকে রান্নাবান্না করতো। আমি মানা করা সত্ত্বেও করতো। আমার ছেলে একদিন আমাকে ফোন করে বলে, মা তুমি দাদিকে নিয়ে হজ করে আসো। আমি বললাম, বাবারে আমাদের তো মাহরম পুরুষ নাই যাওয়ার মতো, কার সাথে যাব? ছেলে বলল, আচ্ছা তুমি বাবাকে সাথে নিয়ে যাও, তোমরা 3জন যাও। বাবার সাথে তো এখনো ডিভোর্স হয়নি। আমি ছেলেকে বললাম, আচ্ছা দেখি। তারপর আমি আর ফুপু পাসপোর্ট বানাতে দিলাম। আমার ফুপু তখন তার ছেলেকে বলল, কিন্তু তার ছেলের বউ আর কন্যারা যেতে দেবে না আমাদের সাথে। তখন আমার ফুপুর বোনের ছেলে ছুটিতে দেশে আসে। তিনি সৌদি আরব থাকে। তার সাথে যোগাযোগ করলাম। সে মদিনাতে ব্যবসা করে। সে দেশে ছুটিতে এসেছে। আমরা তার সাথে হজ পালন করতে গেলাম। পবিত্র কাবা ঘরে গিয়ে রবের দরবারে শুকরিয়া আদায় করলাম। ছেলের জন্য অনেক 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 দোয়া করেছি। আজকে আমার ছেলের উসিলায় আমি আল্লাহর ঘর দেখার তৌফিক পেলাম। আসার সময় আমি আর ফুপু একা চলে আসলাম। আমার ফুপুর আপন বোনের ছেলে বিমানবন্দরে উঠিয়ে দিল আমাদের। দেশে এসে আমার ছেলে কিছু টাকা পাঠিয়েছে কিছু জায়গা জমি কেনার জন্য। ছেলে বলল আমার নামে জায়গাগুলো কেনার জন্য। আমি ছেলেকে বললাম, বাবা কতদিন আর বাঁচবো, তোর নামে কিনি, তুই আর আমি তো একই। ছেলে ভীষণ রাগারাগি করলো। ছেলের জেদের সাথে না পেরে আমার নানার বাড়ি পুরোটা আমার চাচাতো মামাদের থেকে কিনে নিয়েছি আমার নামে। আমার কিছু জমানো টাকা আর ছেলের মাসে মাসে পাঠানো টাকা উঠিয়ে 2 তলা ফাউন্ডেশন দিয়ে কোনো রকমে 1 তলা বাদি ছাদ দিয়ে। এর মধ্যে ছেলে ওখান থেকে ধার করে কিছু পাঠিয়েছে, কারণ জায়গা কেনাতে ছেলের হাতেও টাকা নাই। ছেলে একদিন ফোন করে তার একটা সম্পর্কের কথা জানালো।
মেয়েটা আমাদের পাশের দেশ ইন্ডিয়ার, তবে মুসলিম মেয়ে। আমার ছেলের ওই মেয়েটাকে ভালো লাগে। আমার ছেলে মেয়েটাকে ভালো লাগার কথা আমাকে জানায়। আমি বললাম, ভালো লাগলে, সব ভালো হলে বাবা তুমি বিয়ে করে নাও। আর বাবা তোমার পছন্দ আমার পছন্দ। ছেলে এর মধ্যে ওই দেশের পাসপোর্ট পেয়ে যায়। ছেলে আমাকে বলল, মা, আমি তোমার আর দাদির জন্য 3 মাসের জন্য একটা ভ্রমণ ভিসা পাঠাইতেছি, তোমরা চলে আসো। আমি বললাম, আচ্ছা, আরও 4 বা 5 মাস পর যাব, কারণ এখনো ঘরের দরজার কাজ শেষ হয়নি, সামান্য কিছু বাকি আছে। আমি তো স্কুলের প্রধান শিক্ষক, আমার ছুটির একটা ব্যাপার আছে। ছেলে বলল, আচ্ছা মা, আমি সব প্রসেসিং করে নিই। দীর্ঘ 9 মাস পর সব প্রসেসিং শেষ করে আমার ফুপুকে সাথে নিয়ে জার্মানিতে যাই। আমার ছেলে আমাদের নিতে এয়ারপোর্টে আসে। আমার ছেলেকে দেখে আমার কী যে শান্তি লাগে। সাথে ওই ইন্ডিয়ান মেয়েটাও আসে। মেয়েটা দেখতে ভীষণ মায়াবতী। আমার ছেলেকে আমি 15 মিনিট জড়িয়ে ধরে রাখি। আমার ছেলে যেখানে বাসা ভাড়া থাকে, বাসা ভীষণ সুন্দর, অনেক বড়। বাসায় এসে 2 রাকাত নফল নামাজ পড়ি আমি আর ফুপু। কারণ আজ আল্লাহর দয়ায় ছেলের উসিলায় জার্মানির মতো একটা দেশে এসে নামাজ পড়তে পারছি। আমার ছেলে দাদিকে পেয়ে আরও ভীষণ খুশি। মেয়েটা সহ রাতে খাবার খায়। মেয়েটা চলে যেতে চাইলো তার বাসায়। তখন বলি, থেকে যাও আমাদের সাথে। মেয়েটার বাবা মা কেউ নাই। জার্মানিতে আসার পর তার বাবা মা মারা যায়। দেশে শুধু তার 2টা ভাই আর একটা বোন আছে। বেচারার অনেক কষ্ট, বাবা মাকে শেষ দেখাটাও দেখতে পারলো না। আমাকে মা মা ডেকে পাগল বানিয়ে দিত। মেয়েটাকে আমার ভীষণ মনে ধরেছে। ছেলেকে বললাম, আমরা থাকতে থাকতে বিয়েটা করে নে, ওর ভাই বোনের সম্মতি নিয়ে। তারপর মেয়েটা আমাকে ওর ভাই বোনের সাথে কথা বলিয়ে দেয়। তারাও রাজি, তবে যা বুঝলাম মেয়ের ব্যাপারে, তারা এতটা গুরুত্ব দিতে রাজি না। একটা শুক্রবারে আমার ছেলের সাথে মেয়েটার বিবাহ হলো। আমি আর ফুপু এদেশে অনেক ঘুরেছি, খেয়েছি, শপিং করেছি। আমার ছেলে কিংবা ছেলের বউ যে কেউ সময় পেলে, ছুটি পেলে আমাদের নিয়ে ঘুরতে বের হয়ে যেত। আর মেয়েটা একটা কাজও করতে দিত না আমাদের। অফিস থেকে এসে কত রকমের রান্না করতো, হিসাব নেই। আমি মানা বকা দিতাম, শুনতো না। দেখতে দেখতে 6 মাস পার হয়ে যায়। আমরাও দেশে চলে আসি, তারা আসতে দিচ্ছিল না। আমার বৌমা দেশে আসার 7 দিন আগে থেকে কি কান্না। ছেলেকে বললাম, তাড়াতাড়ি দেশে আসিস বৌমাকে নিয়ে। আমি আর ফুপু দেশে চলে আসলাম। আমার জীবন পরিপূর্ণ। আমার জীবনে আর কোনো দুঃখও নেই। দেশে আসার পর আমার ফুপু আমাকে বলল, তুই আমার ছেলেকে ডিভোর্স দিয়ে দে। এমনিতেও তোরা বহু বছর ধরে কোনো সম্পর্কে নাই, এবং এটা কোনো সম্পর্কও না। তুই ডিভোর্স দিয়ে দে। আমার ছেলেও ফোনে বলল, মা ডিভোর্স দিয়ে দাও। আমি উত্তর দিলাম, বাবারে, হজ করে এসে ডিভোর্স দেব, মানুষ কি বলবে? থাকুক না এভাবে। ছেলে বলল, মা এখানে কি আদৌ কিছু আছে? তুমি নিজ থেকে ডিভোর্স দিয়ে দাও। তারপর আমি নিজ থেকেই এত বছর পরে ডিভোর্স দিয়ে দিই। গল্পটা এখানেই শেষ হলো।